পদাধিকার বলে আমি এই মামলার মালিকানা পেয়েছি। ছাত্র শিবিরও কি আসলে এমন বিজয়ের প্রত্যাশা করেছিল? বা শিবিরকে ঘায়াল করে তো আরো অনেকগুলো জিনিস আছে, আপনি সেগুলো নিয়ে কথা বলেন। বিশাল একটা পুরুষ শুয়ে আছে, লম্বা শুয়ে আছে। অকারেন্স হলে আমাকে ওই ফ্যামিলিতে যেতে হবে। ছিলাম 62 দিন, কিন্তু বই শেষ করেছি 52টা। মানে এটা যখন গার্ডিয়ান প্রতিষ্ঠা হয় তখন কি খুঁজে খুঁজে মাহমুদুল হাসান নামধারীদের কি ডাকা হয়েছে? রোমান্টিক কিছু পেতে যাচ্ছি, বলেন আপনি চালায় যান। বরং ছাত্র শিবির বহু ছেলে পেলে করেছে লাইফ স্টাইলের জন্য। ইলেকশনে হেরে গেছেন, তারা দায়িত্ব থেকে অলরেডি মুক্ত। যারা জিতে গেছেন এরাই মূলত দায়িত্বের বোঝাটা কাঁধে নিয়ে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ইনোভা টক্সের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমন্ত্রণ জানিয়েছি এদেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান গার্ডিয়ান পাবলিকেশনসের এমডি জনাব মাহমুদুল হাসানকে। জনাব মাহমুদুল হাসান, স্বাগত জানাচ্ছি। শুক্রিয়া, আপনাকে অভিনন্দন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো পাবলিকেশন নিয়ে এবং ফেসবুক লেখালেখি নিয়ে মোটামুটি ভালো আলোচিত, কিছুটা সমালোচিত। আপনার জীবনের গল্প শুনবো। আপনি কোথায় বড় হয়েছেন? আমি বড় হয়েছি বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চল, রংপুরের মিঠাপুকুরে। আচ্ছা। ঠিক ওখান থেকেই রাজনৈতিক কারণেই মূলত ঢাকায় চলে আসা, শিফট হওয়া। আচ্ছা। আমাদের যখন কলেজে পড়াশোনা করা হয় তখন ধরুন এই প্রথম চিরুনি অভিযান চলে। কত সালের দিকে? এটা 9 সালে নোমানি ভাই শাহাদত বরণ করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো আমাদের ফ্যামিলিটা হলো পলিটিক্যাল ফ্যামিলি। ধরুন রংপুর মহানগরে বা রংপুর শহরে কোথাও কোনো পলিটিক্যাল গ্যাঞ্জাম হলে ধরুন এখানে পুলিশ টুলিশ চলে আসবে। আচ্ছা আচ্ছা। মানে আপনার বাবা কি জামাত বা বিএনপির সাথে ছিলেন? আমার বাবা এমনিতেই উনি ছাত্র শিবিরের সঙ্গে ছিলেন বেশ আগে থেকেই, কিন্তু জামাত ওই অর্থে অনেক বড় জামাতের লিডার ছিলেন না, কিন্তু আমার কাজিনরা ছিলেন শিবিরের লিডার। আচ্ছা আচ্ছা। ফলে ওই 1997 সাল থেকে মানে মজার একটা সিনারি আছে। সিনারিটা হলো যে 1997 সালে ওখানে একজন মার্ডার হন রাজনৈতিক ইয়াতে। আচ্ছা। তো তার ধারাবাহিকতায় পুলিশ চলে আসে বাসায়, সব পুরুষরা চলে গেছে। আমার আম্মু আছে, আমার দাদি আম্মার কাছে আমাকে নিয়ে আছে। ধরুন শীত, উত্তরবঙ্গের শীত সম্পর্কে তো আপনার ধারণা আছে। 97 মানে প্রায় আজ থেকে 28 বছর আগে। জি 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 জি, মানে শেখ হাসিনার আমলে, ওই আমলে ওই সময়। তো আমার ওই ল্যাপ মুড়ি দিয়ে শুয়েছি। ল্যাপ মুড়ি দিয়ে শোয়ার কারণে ওই ল্যাপটা হলো পায়ের কাছ থেকে আরো একটু দূরে সরে গেছে, মানে এভাবে করে গেছে আর কি। আচ্ছা। তো ফলে আমাকে একটু লম্বা দেখা গেছে। তো ওই রাতে পুলিশ চলে আসছে। আসার পর তারা খুঁজতেছে কোনো পুরুষ মানুষ আছে কিনা। বলছে না, পুরুষ মানুষ নেই, বাসায় নেই। বলছে আমরা রুম চেক করবো। যখন রুম চেক করলো তখন দেখা গেল বিশাল একটা পুরুষ শুয়ে আছে, লম্বা শুয়ে আছে। এরপর ওরা ওই লাঠি দিয়ে লেপের উপর, হ্যাঁ বর্ধিত অংশ পায়ের টুকু, তো লম্বা হলে তো পা শেষের দিকে থাকে, আর ওদিকে তো আমার পা নাই আসলে। আচ্ছা। ওখানে লাঠি দিয়ে চার্জ শুরু করে দিছে। মানে ওই অর্থে চার্জ না, বরঞ্চ ইয়ে করতেছে যে আমি যেন ঘুম থেকে উঠি। আম্মু তো চিৎকার, ও বাচ্চা ছেলে, তখন আমি ছোট পিচ্ছি। তারপর যখন ল্যাব সরায় দেখলো যে আসলে ঘটনা তো অন্যরকম, পিচ্ছি একটা ছেলে। যাই হোক, ওই আমার কাজিনরা ওই সময় উপজেলার দায়িত্বশীল ছিলেন শিবিরের। ফলে ওই সময় থেকে আমাদের ফ্যামিলিটা পুরো ওই এলাকার মধ্যে জামাত ফ্যামিলি হিসেবে ট্রিট হন। যদিও মুক্তিযুদ্ধের সময় আমাদের পুরো ফ্যামিলি অন্য জায়গায় গিয়ে শিফট করেছেন। আমাদের বাড়িতে আপনার হানাদার ভাইনেরা এসেছিল, তারা আমাদের এখান থেকে মুরগ টুরুগ ধরে নিয়ে গেছে। আমার বড়াব্বুকে ধরে তার কাছ থেকে খাসি মুরগ এগুলো নিয়ে গেছে। আপনারা বরং নির্যাতিত ছিলেন 1971-এ। 71-এ এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু তারপর হলো যে আমাদের ফ্যামিলিটা জামাতের সাথে এঙ্গেজ হয়ে যায়, পুরো ফ্যামিলি। তো ওই ঘটনার পর থেকে থানায় তো আসলে থানার এত নতুন কোনো কাজ করে না পুলিশ প্রশাসন। এরা যেটা করে সেটা হলো কপি পেস্ট। হ্যাঁ, বিগত দিনের আমলনামা যার আছে, নতুন কে কি করেছে এটা কোনো হিসাব নেই, বরঞ্চ ওইটাই শুধু এখানে কপি করে বসে। অকারেন্স হলেই, হ্যাঁ ওটাই মনে হয় যে অকারেন্স হলে আমাকে ওই ফ্যামিলিতে যেতে হবে। ইটস মানে এটা তাদের ডিউটি, এর মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই। এই কারণে কিন্তু দেখা যায় যে অনেক আসামি জানেও না যে তার নামে কয়টা মামলা হয়ে গেছে।
রাইট। এবং তিনি একটা অপরাধ করেছেন বা তার নামে হয়তো একটা অভিযোগ দায়ের করা হয়েছে, কিছুদিন পরে দেখা যায় যে তার নামে আসলে 10টা 20টা অভিযোগ। আচ্ছা শোনেন, আমার নামে আমার মামলার সংখ্যা কটা জানেন? কয়টা? 42টা। মানে 42টা মামলা আপনার নামে? জি। এবং শেষের দিকে মামলাগুলোর মধ্যে একটা মামলা কি জানেন? একটা মামলা হলো শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র মামলা। মানে আপনি? আমি এটা বোধহয় আপনার ওই 19-20 সালে হয়েছিল। তা আমি তো 15 সাল থেকেই এলাকা থেকে শিফট করে ঢাকায় চলে এসেছি। তারপরে এটা কেন হয়? আমাকে 14 সালে আমি যখন গ্রেপ্তার হলাম, আমি তখন শিবিরের উপজেলা সভাপতি ছিলাম না, কিন্তু ওই সময় আপনার যেহেতু আমি একটু লম্বা চোরা ছিলাম, মিছিলে একটু লিড টিট দিতাম হালকা পাতলা। আচ্ছা। তো ফলে দেখা গেল যে আমাকে ধরে তারা ওই ব্রেকিং নিউজ দিল যে শিবির সভাপতি গ্রেপ্তার। আচ্ছা আচ্ছা, এটা কি রংপুর থেকেই? হ্যাঁ, মিঠাপুকুর থেকে। মিঠাপুকুর থেকে। তো শিবির সভাপতি গ্রেপ্তার, সুতরাং যেহেতু সভাপতি হিসেবে গ্রেপ্তার হয়েছি, ফলে দেখা যায় যে ওই ঘটনার পর যতগুলো মামলা হয়েছে রাজনৈতিক মামলা, তো শিবির সভাপতি হিসেবে পদাধিকার বলে আমি এই মামলার মালিকানা পেয়েছি। আচ্ছা। তো এভাবে মালিকানা পেতে পেতে এটা 42-এ গিয়ে ঠেকে। যদি শেখ হাসিনা এখনো থাকতেন এবং যদি জুলাই আন্দোলন আমরা আল্লাহ না করুক যদি ব্যর্থ হয়ে যেত, তাহলে হয়তো 42টার আরো অনেক সম্পদ জমা হইতো আর কি। এই হলো অবস্থা। তো এটা আমার ফ্যামিলিগত জীবন। মামলাগুলো থেকে কি এখন আপনি খালাস পেয়েছেন? মোটামুটি 2-1টা হয়তো আছে, বাকিগুলো সবগুলো প্রত্যাহার হয়েছে। কিছু মামলা হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে আর কি। ওকে। তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে আমার জীবনের সবচেয়ে বড় হারানোর বেদনাটা হলো মামলা হওয়াটা না, কিংবা কারাগারে যাওয়াটা না। আমার জীবনে সবচেয়ে বড় হারানোর বেদনাটা হলো আমি আমার তারুণ্য, আমি আমার যৌবনের একটা বড় অংশ এটা হারিয়ে ফেলেছি। এই অর্থে হলো যে ওই সময়টাকে, তারুণ্যের যে সময়টা মানুষ উপভোগ করে, ফ্রেন্ডের সাথে প্রচণ্ড আড্ডা দেয়, কোথাও ঘুরতে যায়, হ্যাঁ, গপসপ করে, অনেক কিছু আছে না, আমার জীবনে আমি এগুলো থেকে বঞ্চিত হয়েছি। আমি শুধু আমার কথাটা বলতেছি, মানে ব্যাপারটা শুধু আমার সাথে সম্পৃক্ত না, মানে ওই সময়ের আমার ক্যাটাগরির যারা ছিলেন, যেসব ভাইয়েরা ছিলেন, প্রত্যেকেই একই অবস্থা। মানে যারা শিবির করতেন। জি 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 জি। প্রত্যেকে তার তারুণ্য থেকে, তার যৌবনের একটা বড় অংশ থেকে বঞ্চিত হয়েছে। এই সময়টা যেখানে ফ্রেন্ডের সাথে সে ঘুরতে দেওয়ার কথা, সেখানে রাত্রে চিন্তা করতেছে আজকে রাত্রে আমি কার বাসায় থাকবো, কোন ইয়েতে গিয়ে থাকবো। মানে ধরুন আমাদেরকে পাথার বলে, কোথায় গিয়ে ধান ক্ষেত, হ্যাঁ কোথায় গিয়ে আশ্রয়, বাঁশ ক্ষেত, ধান ক্ষেত, ভুট্টার ক্ষেত, কিংবা হলো যে অন্য কোনো জায়গায় গিয়ে আশ্রয়, বেগুন ক্ষেত আশ্রয় নিব। আমরা কিন্তু সাতক্ষীরা দেখতাম যে সাতক্ষীরাতে বিভিন্ন ধান ক্ষেতে মানুষ রাত্রে যাপন করছে। এটাই, মানে এটা শুধু সাতক্ষীরা না, আপনি এই আওয়ামী নিষ্পোষণ যে এলাকাগুলোতে নেমে আসছে, প্রত্যেক এলাকায় এই বাস্তবতাটা, বিরোধী মতে যারাই ছিলেন, জামাত বিএনপি যারাই ছিলেন না কেন, প্রত্যেককেই এই বাস্তবতাটা ফেস করে চলে আসতে হয়েছে। অবস্থা এমন হয়ে গেছে যে ধরুন এক রুমের ভিতর দীর্ঘ সময় ধরে আমরা আছি, 4-5 জন আছি, আপনার হলো যে আছি, গায়ে চুলকানি হয়ে গেছে, চুল বড় হয়ে গেছে, বাইরে বেরোতে পারতেছি না, সেলুনে যেতে পারতেছি না। মানে এটা একটা নজিরবিহীন ব্যাপার। ধরুন কোথাও কোনো রুমের মধ্যে একটা আছি, ওই শুধুমাত্র ওই বাড়িওয়ালা ছাড়া কেউ জানেন না, আশেপাশের প্রতিবেশী কেউ জানেন না। দেখা গেল যে একটু ওয়াশরুমে যেতে হবে, গ্রামের ওয়াশরুম তো রুম থেকে বের হয়ে যেতে হয়, কিন্তু ওখানে অন্য বাড়ির মহিলা চলে আসছেন আর এইদিকে ওয়াশরুমে চাপ দিয়েছে। এবং ধরুন মানে এখনও তো এটা খুব মজাদার একটা ব্যাপার যে ও সময় কি সিনারিটা হয়েছিল, বাট এই যে ওয়াশরুম চেপে ধরে থাকা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, কাউকে বলাও যাচ্ছে না যে ওয়াশরুমে যাবো, সো ডিফিকাল্ট। মানে তাহলে তো টের পেয়ে যাবে যে এখানে কিছু ছেলেপেলে আশ্রয় নিয়েছে, আশ্রয় কেন্দ্রটাই বন্ধ হয়ে যাবে। তো এই যে এই জিনিসগুলো ফেস করে আসছি। আমি বলতেছি যে আমার জীবনে হারানোর সবচেয়ে বড় ইয়ে হলো যে আমি আমার তারুণ্যটাকে না। দেখেন মোহন ভাই, আপনি এই যে একটা পয়েন্ট বললেন, আসলে নির্যাতন বা নিষ্পেষণের গল্প অনেকভাবে শোনা যায়, কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া একটা মানুষকে যে আসলে নির্যাতন করা যায়, দেখেন এই যে আপনি এইভাবে একটা সুস্থ মানুষ কিন্তু অসুস্থ হয়ে যাবে, মাস্ট বি। ইভেন আমি তো মানে আমি নিজেরটাই বলতেছি, টয়লেটে চাপ দিয়েছে প্রচণ্ড, আমি এখন যাব, যে বাসায় থাকি অনেকে বোন বলে সম্বোধন করি, যে আপা আমার এখন এতে যাব, বাইরে যাব, তো ঠিক ওই মুহূর্তে অন্য বাসা থেকে, মানে অন্য বাড়ি থেকে লোকজন চলে আসছে এখানে, মানে মহিলারা চলে আসছে। এই যে মহিলারা চলে আসার পর ওখানে গল্প জুড়ে দিছে, এই গল্প চলছেই তো চলছেই, শেষ হয় না। এখন
চিন্তা করেন, মানে আমি আসলে এখন একটু লাগতেছে, বাট ওই সময় আমি যখন ফিরে যাই তখন আমি বুঝি যে কষ্টের লেভেলটা, শুধু নখ উপড়ে ফেলানো, হাত ভেঙে ফেলানো, চেয়ারের সাথে বেঁধে আয়না ঘরে থাকাটাই শুধু নির্যাতন না, নির্যাতনের তো ধরন অনেকগুলো আছে, বাট এটাও একটা বড় নির্যাতন মনে করি। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনি জেল জীবনের গল্প তো বললেন, আপনি এখন পর্যন্ত কতবার গ্রেপ্তার হয়েছিলেন? না, আমি একবারই গ্রেপ্তার হয়েছিলাম। আমি গ্রেপ্তার হই কারণ আমি গ্রেপ্তার হয়েছিলাম 2014 সালে, আর 15 সালে আমি বেসিক্যালি, আমি না, আমার সময়ের যারা ছিলেন, যেসব ভাইয়েরা আছেন, তারা মিঠাপুকুর থেকে বা আমার উপজেলা থেকে সবাই হিজরত করেছি বাইরে। আচ্ছা আচ্ছা। ফুল যা আছে ওখানে সব কিছু ছেড়ে আমরা চলে এসেছি। ফলে ওই সময়ের পর থেকে আমরা যেহেতু এলাকায় নেই, একেবারে পুরো আত্মগোপনে আমি এখানে আছি। আমার গ্রেপ্তার এড়ানো গেছে। হ্যাঁ, গ্রেপ্তার এড়ানোটা গেছে। এবং ওই হিজরতের অংশ হিসেবে আপনি ঢাকা চলে আসলেন। হ্যাঁ, আজকে যে গার্ডিয়ানে আসা মূলত এটার অংশ হিসেবে এখানে চলে আসা। আচ্ছা আচ্ছা। এরপর গার্ডিয়ানে কিভাবে আপনি যুক্ত হলেন, বা গার্ডিয়ানটা কিভাবে আপনারা প্রতিষ্ঠা করলেন? এটা তো একটা খুবই লং হিস্ট্রি। আমাকে একটু সংক্ষেপে, কারণ এটা নিয়ে দর্শকদের প্রচুর ক্রেজ আছে জানার বিষয়ে। গার্ডিয়ান হলো আমাদের কিছু ভাইদের একটা ওই সময় আন্দোলন থেকে একটা গ্রুপ তৈরি হয়েছিল, সিগারেট গ্রুপ। ওখানে মূলত পুরো দেশে কোথায় কোথায় আন্দোলন হচ্ছে, কিভাবে আন্দোলন হচ্ছে, এই জিনিসগুলো আপডেট দেওয়া হইতো। এই গ্রুপ থেকেই একদিন বিভিন্ন আলোচনার মাধ্যমেই চলে আসলো যে আমরা কোনো কিছু একটা শুরু করতে পারি কিনা। এই শুরু করতে পারি কিনা থেকে মূলত গার্ডিয়ানের জন্ম, এটা এক। দ্বিতীয় হলো নূর মোহাম্মদ ভাই, যিনি গার্ডিয়ানের বর্তমান ম্যানেজিং ডিরেক্টর, খুবই আলোচিত ব্যক্তি, উনি একদিন আমাকে ফোন করলেন বায়তুল মোকাররমে আসার জন্য। এসে উনি ওনার স্বপ্নগুলোকে তুলে ধরলেন এবং আমাকে ওনার পাশে দাঁড়াইতে বললেন, ওনার পাশে চাইলেন উনি। আমি তখন আপনার থেকে হিজরত করে আসার পর তো জীবন জীবিকার চাইতে কিছু করতে হবে। আমি তখন গুলশানের একটা জায়গায় ওই ক্যাটারিং সার্ভিসে কাজ করতাম। ক্যাটারিং সার্ভিস মিনস হলো খাবার বক্সে খাবার তুলে ধরে এগুলো বিভিন্ন দোকানে দোকানে সাপ্লাই দেওয়া। আচ্ছা। তারপর বিকালবেলা এগুলো নিয়ে এসে রাতে ধুয়ে আবার পরের দিনের উপযোগী তৈরি করা। তা আমার কাছে উনি যখন প্রকাশনীর এই জিনিসটা বললেন, আইডিয়াটা শেয়ার করলেন, মানে বই সংক্রান্ত, খুবই পছন্দ হলো। কারণ আমি ছোটবেলা থেকে প্রচুর বই পুস্তক পড়তে পছন্দ করতাম। আচ্ছা। ইভেন আমি যখন জেলে ছিলাম, দেখা গেল যে ছিলাম 62 দিন, কিন্তু বই শেষ করেছি 52টা। মানে ইভেন আমাকে যখন রিকল করা হইতো দেখা সাক্ষাতের জন্য, আমি বিরক্ত হয়ে যেতাম, কারণ আমার বই তো শেষ হয় নাই, আমি সময়টা চলে যাবে। মানে 8-10টা শেষ করলেন না কেন? হ্যাঁ, প্রতিদিন একটা করে। হ্যাঁ, প্রতিদিন এরকম আর কি। তো ওই বই পড়ার নেশা ছিল একটা। আমার আব্বু প্রচুর বই পুস্তক কিনতেন, আমার বাসার কাজিন দাদারা আছে, তারা বই পুস্তক পড়তেন। ফলে ওখান থেকে বইয়ের প্রতি আলাদা একটা টান হয়। এই জন্য নূর ভাই যখন অফার করলেন, তখন আমি এটার বিন্দুমাত্র চিন্তা করিনি। আমার কাছে ক্যাটারিং সার্ভিসের বক্স করে করে খাবার পৌঁছে দেওয়ার চাইতে জিনিসটা খুবই মনে হয়েছে, সম্মানজনক মনে হয়েছে। আচ্ছা। তারপরে এখানে সাথে অ্যাড হয়ে যাওয়া। কত সালের দিকে সেটা? এটা 16 সালের দিকে। তখন থেকেই আপনি গার্ডিয়ানের সাথে অ্যাড হয়ে গেলেন? হ্যাঁ। গার্ডিয়ানের কি 16 সাল থেকেই যাত্রা? হ্যাঁ, 16 সাল থেকে যাত্রা। তবে 16 সালে গার্ডিয়ান নাম ছিল না, একটা ই-কমার্স প্রতিষ্ঠান ছিল। তারপর এটা 17তেই গার্ডিয়ান নামকরণ করা হয়। মানে ই-কমার্স তখন তার পাবলিকেশন ছিল না? পাবলিকেশন ছিল না। এটা বইবাজার.com। বইবাজার.com আমার কাজ ছিল হলো যে বই যদি অর্ডার হইতো, এগুলো হোম ডেলিভারি পৌঁছে দেওয়া। আচ্ছা আচ্ছা। এই কাজটা আমি করতাম। ওকে। তারপর 17 সালে আরিফ আজাদের বইয়ের মাধ্যমে গার্ডিয়ান যাত্রা শুরু করার পর তখন থেকে গার্ডিয়ানে ফুল দমে আছি, পুরো দমে আছি। এখন পর্যন্ত কতগুলো বই বের করেছেন গার্ডিয়ান থেকে? আমরা ছোট বড় মিলে সব মিলে প্রায় 300 মতো বই বের করেছি। বেস্ট সেলিং বই যেটা, সেটা এখন পর্যন্ত কত লক্ষ কপি সেল হয়েছে? এটা মানে এই মুহূর্তে আমার মনে নেই মানে এক্সাক্ট হিসাবটা, কারণ প্রতি মাসে কয়েক লক্ষ তো মাস্ট। কয়েক লক্ষ? জি। আচ্ছা, এমন কয়টা বই আছে যেগুলো কয়েক লক্ষ সেল হয়েছে? কয়েকটা আছে, 6-7টা। 6-7টা বই কয়েক লক্ষ সেল হয়েছে। জি। ওকে। আপনারা সাধারণত অনুবাদ সাহিত্যের উপর বেশি ঝোঁকেন? আমরা সাধারণত কোনো কিছুর উপর ঝুঁকি না। আমরা দেখি যে হলো আপনার এখন পর্যন্ত পাঠকের কাছে কোন কন্টেন্টগুলো আসে নাই আমাদের থেকে। বিষয়ভিত্তিক কন্টেন্টের প্রতি আমাদের চাহিদা প্রচুর, মানে আমাদের আগ্রহ প্রচুর। কোনো বিষয়ের উপর এখনও আমরা কাজ করতে পারিনি, সুতরাং ওই বিষয় সম্পর্কে আমরা বই খুঁজি। যদি আমরা মৌলিক বই পাই তাহলে মৌলিক বই করি, আর যদি মৌলিক বই না থাকে তাহলে আমরা অনুবাদ করার চেষ্টা করি। কিংবা যদি একেবারে অনুবাদ কিংবা মৌলিক কোনোটা ব্যাটেবল আমাদের মিলতেছে না, তখন আমরা একটা নতুন
তৈরি করি, আচ্ছা, কন্টেন্ট তৈরি করি। আপনাদের এমডিতে হচ্ছে নূর মোহাম্মদ আবু তাহের ভাই, যিনি রাজনীতিতে ব্যাপক সক্রিয়। উনি গার্ডিয়ানকে কতটুকু সময় দেন? আসলে একটা প্রতিষ্ঠান তো যখন শুরু হয় তখন কারো না কারো হাত ধরেই শুরু হয়। তো নূর ভাই ওই সময় পাইনিয়র ছিলেন এবং উনি পুরোদমে সময়টা ওখানে দিয়েছিলেন। তারপর যখন প্রতিষ্ঠান ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে, প্রতিষ্ঠানের অনেকগুলো নিয়ম নীতিমালা তৈরি হয়, অনেকগুলো ফরম্যাট তৈরি হয়, যেভাবে মানে ধরুন একটা প্রতিষ্ঠানে, প্রকাশনা প্রতিষ্ঠানে সময় দেওয়ার অর্থ মানে ফুল টাইম ওখানে বসে থাকা, ব্যাপারটা এরকম না। আচ্ছা, ব্যাপারটা হলো যে চিন্তার মধ্যে থাকা। ওকে, চিন্তার মধ্যে থাকাটাই হলো সময় দেওয়া। আচ্ছা, সেই দিক থেকে নূর ভাই সবসময় গার্ডিয়ানের সাথে আছেন। গুনাহারে বসে উনি গার্ডিয়ান মাথায় রাখছেন। মাস্ট বি। আচ্ছা আচ্ছা, আপনাদের চেয়ারম্যান কে? আমাদের চেয়ারম্যানের নাম মাহমুদুল ইসলাম। আচ্ছা, এএমডি মাহমুদুল হাসান, জি, আর চেয়ারম্যান হচ্ছে মাহমুদুল ইসলাম। হ্যাঁ, ভাইস চেয়ারম্যানের নামও মাহমুদুল হাসান। আমাদের ওখানে বেশ কয়েকজন আছেন। মানে এটা কিভাবে হলো? এটা এগুলো কি নিকনেম? মাহমুদুল না, ইসলাম, এগুলো মূল নেম। আচ্ছা, মূল নাম এগুলো। মানে এটা যখন গার্ডিয়ান প্রতিষ্ঠা হয় তখন কি খুঁজে খুঁজে মাহমুদুল হাসান নামধারীদের কি ডাকা হয়েছে? ব্যাপারটা ওরকম না, হয়ে গেছে আর কি কোনোভাবেই। চেয়ারম্যানকে দেখা যায় না কারো? আসলে চেয়ারম্যানকে দেখা যায় না বলতে ওভাবে না, চেয়ারম্যানকে তো প্রচুর মানুষ দেখেন। ইভেন আমাদের টিম যারা আছেন, গার্ডিয়ান টিম, তারা তো রেগুলার চেয়ারম্যানের সাথে বসেন, কথা বলেন। গার্ডিয়ানের পাঠক বা শুভানুধ্যায়ীরা তো দেখে না? হ্যাঁ, দেখেন, একটা বড় অংশ দেখেন আর কি। উনি হয়তো ওনাকে পুরোপুরি পাঠকদের সামনে প্রকাশ করাটা ওনার চিন্তা হয়তো অন্য কিছু আছে, আচ্ছা, বা অন্য চিন্তা করেন। আমরাও তাকে খুব বেশি করি না, আসতেই হবে। আসলে এটা জরুরিও না চেয়ারম্যানকে সামনে আসা। আচ্ছা, চেয়ারম্যান, এমডি এনারা তো পরিচালনা করেন, চিন্তা দেন, এই চিন্তাগুলো বাস্তবায়ন করার দায়িত্ব হলো আমাদের। আচ্ছা, সুতরাং কাউকে ফোকাসে থাকতে হবে, এটা আমরা খুব বেশি জরুরি মনে করি না। ইসলামী প্রকাশনা জগতে আপনাদেরকে অনেকে মাফিয়া বলে থাকে। মাফিয়া এর নামটা আজকে প্রথম শুনলাম আমি, সিরিয়াসলি। আচ্ছা, আর অনেক কিছু শুনছি, কিন্তু মাফিয়া শব্দটা আমি খুব একটু মনে হচ্ছে, খুব মানে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, কিছু রোমান্টিক কিছু পেতে যাচ্ছি, বলেন আপনি, চালায় যান। না, আপনি জবাব দেবেন যে যারা আপনাদেরকে মাফিয়া বলে। আমি জানি না আমাদেরকে মাফিয়া বলে, ধরো যদি আমি না জানি যে কারা বলে, এবং আমি বলছি আপনি ইসলামী প্রকাশনা জগতে গার্ডিয়ান পাবলিকেশন হচ্ছে একটি মাফিয়া প্রতিষ্ঠান, মানে কোন দিক থেকে মাফিয়া? মাফিয়া তো আসলে আপনারা সবাইকে ডমিনেট করে রাখেন। ডমিনেট করে রাখি কিভাবে? এবং তাদের ব্যবসা যাতে বিকশিত না হয় সেই ধরনের কলাকৌশলগুলো আপনারা প্রয়োগ করেন। মানে এটা কিভাবে আসলে আমি বুঝি নাই। কারণ আপনি দেখেন, ইসলামী বইমেলায় সেটাই হতে পারে যে কাউকে স্টল না পেতে সহযোগিতা করা। আমাদের ইসলামী ধরুন, আমরা গত বছর থেকে মূলত প্রকাশকদের জন্য আলাদা মেলা করতেছি বাইতুল মোকাররমে, কিন্তু গার্ডিয়ান তো প্রতিষ্ঠা হয়েছে এখন থেকে আরও 10 বছর আগে। ইভেন গার্ডিয়ানের তো নিজেরই স্টলের কোনো ঠিক ঠিকানা ছিল না, দীর্ঘ সময় কোনো স্টলই পায় নাই। আপনার নানান কায়দা কৌশল করে আমাদেরকে দেওয়াই হয়নি। আমরা যেখানে নিজেরাই স্টল নিয়ে আমাদের টানা পড়ুন, সেখানে আরেকজনের ব্যাপারে আমরা কীভাবে না এক বছরে? হ্যাঁ, গত 1 বছরে, 1 বছর 1.5 বছরে আমার জানা মতো এরকম কিছু না। 5 তারিখের পর যখন আপনারা পাওয়ারে আসলেন, আমরা আসলে পাওয়ারে কতটুকু আসছি এটা নিয়ে একটা হইতে পারে, নতুন আলোচনা হতে পারে। আচ্ছা, কিন্তু এখানে তো আসলে গার্ডিয়ান মুখ্য না। মুখ্যটা হলো, যদি আপনি যদি মিন করে থাকেন বাইতুল মোকাররম, বাইতুল মোকাররমে যারা বইমেলা করেন, বাইতুল মোকাররমে তাদের একটা গ্রুপ আর প্রকাশকদের একটা গ্রুপ সমন্বয়ে একটা কমিটি আছে। এই কমিটিটা মূলত বইমেলাটা পরিচালনা করে। আচ্ছা, আপনি জানেন বাইতুল মোকাররমের আপনার ইসলামী ফাউন্ডেশনের অনেকগুলো সীমাবদ্ধতা আছে, তারা এখনও এগুলো থেকে বের হইতে পারে নাই। ফলে বইমেলার মতো একটা বড় কাজের আঞ্জাম দেওয়া, এইটা তাদের জন্য সম্ভব, তাহলে ওটা বইমেলা বলা চলে না, ওটাকে আসলে একটা মানে দোকানদারি বলা চলে। আচ্ছা, কিন্তু সেখানে প্রকাশকরা যখন এঙ্গেজ হলো তাদের সাথে, প্রকাশকরা তাদের সাথে এঙ্গেজ হওয়ার পর অনেক কিছু নতুনত্ব সেখানে চলে আসে। প্রকাশকরা তাদেরকে ধরে তাদেরকে বুঝায়, তাদের অবশ্য আন্তরিকতা আছে অনেকের, করে একটা মেলা গত বছর থেকে আমরা জাস্ট শুরু করলাম। আর এবার আমরা সেকেন্ড টাইম, এখনো পর্যন্ত শুরু করতে পারিনি। আচ্ছা, এটার ক্ষেত্রে মাফিয়া আমি বুঝতে পারিনি মূলত ব্যাপারটা। আচ্ছা, আপনারা কি কোনো লেখককে সীমাবদ্ধ করে রাখেন আপনাদের সাথেই কন্ডাক্ট করবার ক্ষেত্রে? এরকম কোনো নজির আমাদের নাই।
লেখককে কন্ট্যাক্ট করার ক্ষেত্রে লেখকের কোনো যদি কন্টেন্ট আমাদের কাছে আসে, এই কন্টেন্টের ব্যাপারে তো একটা চুক্তি হয়। চুক্তি হওয়ার পরে যতক্ষণ না এই চুক্তি ভঙ্গন হচ্ছে ততক্ষণ তো লেখক ওইটা নিয়ে আমাদের সাথে চুক্তিবদ্ধ, তাই না? আচ্ছা, লেখকের এর বাইরেও তো আরও অনেকগুলো প্রকাশনীর সাথে, আমাদের বহু লেখক আছেন বহু প্রকাশনীর সাথে কাজ করেন। তা আমরা কীভাবে করলাম এটা? আচ্ছা আচ্ছা, আমরা যেমনটা দেখেছিলাম ডক্টর মিজানুর রহমান আজহারীর প্রথম 2টি বই আপনাদের পাবলিকেশন থেকে 3টি বই। এরপরে আপনাদের সাথে আর কোনো বই তার আসছে না? এরপর কতগুলো বই আসছে? বেশ কয়েকটা বই সম্ভবত সত্যায়ন থেকে 3টা বই থেকে এসছে। 3টা বই আসছে। আপনাদের সাথে কি তার সম্পর্কের অবনতি হয়েছে? এইটা আমাদের থেকে আমরা মনে করি না, উনি বলতে পারবেন। আচ্ছা, আপনাদের সাথে যোগাযোগ আছে কিনা? হ্যাঁ, কেন নাই, অবশ্যই আছে। প্রত্যেক লেখকের সাথে আমাদের সাথে যোগাযোগ আছে এবং এখন পর্যন্ত আমরা সুসম্পর্ক রেখে চলি। এবং এটা মানে কোনো দিক থেকেই যুক্তিসঙ্গত নয় যে একজন লেখক শুধুমাত্র একটা প্রকাশনী, এমন কোথাও নাই, এটা হয় না আসলে। এরকম মাল্টি টাইপ অফ প্রকাশনীর সাথে কাজ না করলে লেখক আসলে মজা পাবেন না। আচ্ছা, একই সঙ্গে ওই ডাইভার্সিটিও আসেন না। ফলে আমরাই মনে করি যে লেখকদের বিভিন্ন বিভিন্ন প্রকাশনীর সাথে কাজ করা উচিত। এবং আমাদের দিক থেকে হলো যে আমরা শুধু একই লেখকের বই বের করব এরকম আমরা মনে করি না। আচ্ছা, আমরা ধরুন একই ইস্যুতে, আপনি ধরুন লেখক, এবার আপনার সব বই আমরা বের করব এরকম আমরা মনে করি না। আচ্ছা, বরঞ্চ আমাদের সাথে যেটা যায়, আমাদের চিন্তায় যেটা যায়, আমাদের তো নির্দিষ্ট একটা মূলনীতি আছে, এই মূলনীতির মধ্যে যদি এটা পড়ে যায় তাহলে আমরা সেটা কাজ করব, না হলে আমরা সরি বলবো। আচ্ছা, আপনার আজহারী সাহেবের যে বইটা সর্বপ্রথম এনেছেন, দ্য মেসেজ, সম্ভবত মেসেজ, সেই মেসেজ বইটির ব্যাপারে অনেকেই বলতে শোনা যায় যে বইটিতে বেসিক্যালি তার যে বক্তব্যগুলো সেটি আপনারা রেডি করে দিয়েছেন এবং আলটিমেটলি সেটি মিজানুর রহমান আজহারীর নামে চালিয়ে দিয়েছেন তার অনুমতি সাপেক্ষে। তিনি আসলে লিখেননি। আসলে যারা এই কথাগুলো বলেন তারা প্রকাশনী ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনো ধারণা রাখেন না। এটা আপনি একটা প্রকাশনী ইন্ডাস্ট্রির মূলত কাজটা কি? কাজটা হলো যে কোনো একটা কন্টেন্ট তৈরি করে দেওয়া, সেটা লেখকের হোক বা নতুন কোনো প্রজেক্ট নেওয়া হোক। আপনি যেমন শুরুতেই বললেন মিজানুর রহমান আজহারীর বক্তব্যগুলো রেডি করে দিয়েছি, তার বক্তব্য কাউকে না কাউকে তো রেডি করে দিতে হবে। আমি তো আর XYZ কারো বক্তব্য নিয়ে এসে তাকে দিচ্ছি না, তার নামে চালাচ্ছি না, তার বক্তব্য তো তার নামে চালাবেন নাকি? তো এই কাজটা করে দেওয়া তো আসলে তার বই না হয় কেমনে, আমি এটা আসলে বুঝি না। এখন তার বক্তব্য যদি বই আকারে চলে আসে এটাতে কি সমস্যা? আপনি দেখবেন যে ঘোস্ট রাইটার, শ্রুতি লেখক প্রচুর পরিমাণ আছে, এগুলো খুবই কমন ব্যাপার প্রকাশনীতে। আচ্ছা, বাংলাদেশে এই প্র্যাকটিসটা এর আগে কতটুকু ছিল আমি জানি না, কিন্তু পুরো বিশ্বেই প্র্যাকটিসটা আছে। এটা তো একটা বৈধ প্র্যাকটিস। এই বৈধ প্র্যাকটিস নিয়ে যারা প্রশ্ন তোলে তারা হয়তো এটা জানেন না, না জেনে প্রশ্নটা তোলেন। কিন্তু প্রকাশনীর দিক থেকে বা এই ইথিক্যাল দিক থেকে বিন্দুমাত্র সমস্যা নেই। আচ্ছা, আমরা সাম্প্রতিক সময়ে সত্যায়ন প্রকাশনী বা পাবলিকেশন যেটি বলি তাদের একটি দুর্ঘটনা আমি বলবো আমরা বিভিন্ন মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে দেখেছি। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? এইটা বক্তব্যটা হলো যে এখানে কয়েকটা বিষয় নিয়ে বেশি মূলত আলোচনায় চলে আসছে একই সঙ্গে। ধরুন আমি চাইছিলাম যে এই বক্তব্যগুলো যদি স্কিপ করা হয় তাহলে বেশি ভালো হতো আমার জন্য। কারণ কোনো ভিডিওতে এসে একজন প্রকাশক আর একজন প্রকাশকের নিয়ে বলা এটা আসলে সত্যটা আসলে সবার একটু অস্বস্তিকর জানা উচিত। এখানে কয়েকটা সংকট দেখা দিচ্ছে। হ্যাঁ, এই সংকটগুলো ভালোভাবে ডিল করতে পারলে হয়তো আরও ভালো হতো। আচ্ছা, যেমন ধরুন সংকটটা হয়ে গেছে লাইব্রেরিওয়ালাদের পক্ষ থেকে, সংকটটা হয়ে গেছে বাংলা বাজারে যারা আছেন, হোলসেলার যারা আছেন তাদের থেকেই সংকটটা হয়ে গেছে। ইভেন বইয়ের বিজ্ঞাপনের ক্ষেত্রে সংকট হয়ে গেছে, এটা নিয়ে আলেম ওলামারা কথা বলেছেন। লাস্ট যে বিতর্কিত যে মেয়ে একটা আছে হাউন আঙ্কেল নিয়ে, যে এটা হলো আর কি, লুবাবা নাম মেয়েটার, তাকে নিয়ে যখন করা হলো তখন এটা নিয়েও একটা নেগেটিভ চলে আসে। একই সঙ্গে ব্যাপারটা যখন তার সঙ্গে কোরআনের ব্যাপারটা চলে আসে, হ্যাঁ, যখন এটা চলে আসে তখন এটাকে পাঠক কিংবা লেখকরা খুব ভালোভাবে নিচ্ছিল না। তো এই অনেকগুলো ইস্যু যখন একসঙ্গে হয়ে যায় তখন এটা নিয়ে একটা বড় ধরনের আলোচনা তৈরি হয়ে যায় প্রকাশনী ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, এটা নিয়ে আলোচনা আর কি। আমরা সত্যায়ন তো এর আগেও বই বের করেছেন, অনেকগুলো বই বের করেছেন, একটা প্রমিনেন্ট প্রতিষ্ঠান, প্রকাশকের সাথেও আমাদের অনেক ভালো সম্পর্ক, গুড রিলেশন। আমরা চাই যে আসলে পাবলিকেশন ইন্ডাস্ট্রি কিছু কমন ইথিক্স মেনে চলুক। আচ্ছা,
যে এথিক্সের বাইরে তারা যাবেন না, এটা কমিটমেন্টটা করুক। এটা আমাদের গার্ডিয়ান থেকেও আমাদের যে ত্রুটি বিচ্যুতি হয় নাই ব্যাপারটা এমন না, আমাদেরও ত্রুটি বিচ্যুতি আছে এবং কাজ করতে গেলেই ত্রুটি বিচ্যুতিগুলো হবেই, স্বাভাবিক। কিন্তু এর মাত্রাটা একটা সীমার মধ্যে থাকাটা বেশি যুক্তিসঙ্গত। কিন্তু এটা কোর্স করলে তখন এটা চোখে পড়ে যায়, এটা বেশি আলোচনায় পরিণত হয় আর কি। এমনিতেই আমাদের ইসলামপন্থী পাবলিকেশনস হিসেবে আমাদের তো ইসলামের বেসিক রুলগুলো ফলো করা উচিত, তাই না? এখন আমাদের থেকেই যদি আপনার এই রুলসগুলো ব্রেক হয়ে যায় তাহলে পাঠকরা তো হতাশ হবেন। এক্স্যাক্টলি, হতাশার জায়গা থেকেই মূলত এত আলোচনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাহমুদ ভাই, আপনি তো ছোটবেলায় পলিটিক্সের সাথে জড়িত ছিলেন এবং পলিটিক্স করে আপনি গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে পলিটিক্সের সাথে জড়িত ছিলাম ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হলো যে পরিস্থিতি আমাদের ওই দিকে নিয়ে গেছে। ধরুন আমি ছাত্র শিবির করতাম, ছাত্র শিবির করা তো খুবই একটা নর্মাল ব্যাপার, এটা করতেই পারে। এবং ছাত্র শিবির তো পলিটিক্স ওই অর্থে না, বরং ছাত্র শিবির বহু ছেলে পেলে করেছে লাইফ স্টাইলের জন্য। মানে আপনি শিবির ইচ্ছে করে করেন নাই, পরিস্থিতি আপনাকে শিবির করতে বাধ্য, লাইফ স্টাইল আমাকে শিবির করতে বাধ্য করেছে। আপনি জামাত ইসলামের রাজনীতির সাথে জড়িত থাকলেও আপনাকে শিবির নিয়ে বেশি লেখালেখি করতে দেখা যায়। ইনফ্যাক্ট সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচন নিয়ে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি প্রচুর সরব এবং ডাকসুর পক্ষে বিপক্ষে বলি অথবা ডাকসুর আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আপনি অনেক বেশি লেখালেখি করেছেন। আমি একটু ডাকসুর বিষয়ে যদি জানতে চাই, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না, ডাকসু আপনাকে এত বেশি আকৃষ্ট করছে কেন? দেখেন, ডাকসু হলো বাংলাদেশের একটা ঘটনা। যে কোনো ঘটনাই যে কোনো পলিটিক্যাল একজন মানুষকে আকৃষ্ট করতে পারে। ডাকসুর প্রভাবটা শুধু যদি ডাকসুর মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে আসলে এত আগ্রহ জন্ম নিত না। আচ্ছা, এই লাস্ট ডাকসুর মতো যে আগ্রহ, এটা শুধু আমার না, এটা বাংলাদেশের কোটি মানুষের আগ্রহের জায়গা হয়ে গেছে। আচ্ছা, আমরা এই আগ্রহের জায়গাটা দেখেছিলাম গত 4ই আগস্ট, ওকে, গত বছরের। তো এই 4ই আগস্ট যে পরিমাণ আগ্রহ উদ্দীপনা মানুষের ছিল, ডাকসু নিয়ে একই রকম আগ্রহ উদ্দীপনা মানুষের আছে। তার মানে ডাকসুর প্রভাবটা শুধু যদি ডাকসুতে হইতো, এটা নিয়ে কোনো ব্যাখ্যা নাই, কোনো আলোচনা নাই। এরকম বহু ঘটনা ঘটে গেছে যেগুলো আমরা জানি না হয়তো। কিন্তু যেহেতু এটা একটা ফ্যাক্ট, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা ফ্যাক্ট, সুতরাং এটা নিয়ে তো আগ্রহ থাকাটা খুবই স্বাভাবিক। একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, সেটি নিয়ে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না কেন? দেখেন, এটা কিন্তু 11ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, দেখেন, ঢাকা ইউনিভার্সিটির আগ্রহের জায়গা কখন থেকে বেশি আগ্রহের জায়গা? আপনি যখন ভিপি নূর ভিপি হলেন, তার আগে যখন কোটা সংস্কার আন্দোলন চললো, হ্যাঁ, তখন থেকেই মূলত ঢাকা ইউনিভার্সিটিটা সামনে চলে আসে, ফ্রন্ট লাইনে চলে আসে। তো এছাড়াও তো ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রচুর আন্দোলন হয়েছে এবং যারা আন্দোলন করেছেন তারা ন্যাশনাল ফিগারেও পরিণত হয়েছেন। ফলে ঢাকা ইউনিভার্সিটি যতটুকু পলিটিক্যাল, যতটুকু হলো একাডেমিক, ততটুকু পলিটিক্যাল। আচ্ছা, তো সেই জায়গা থেকে পলিটিক্স যারা করেন বা পলিটিক্যাল ব্যাপারে যাদের আগ্রহ আছে, তার নিঃসন্দেহে ঢাকা ইউনিভার্সিটির এই সকাল বিকাল সন্ধ্যাগুলো খেয়াল করেন, কি ঘটতেছে সেখানে, কি ঘটতে যাচ্ছে। ওকে, হ্যাঁ, সেই দিক থেকে অন্যান্য ইউনিভার্সিটি অবশ্যই তাদের বড় ভূমিকা আছে, ভালো ভূমিকা আছে, কিন্তু ডাকসুটা একেবারে হাতের নাগালে ঢাকার প্রাণকেন্দ্র হওয়ার কারণে এইটার ফোকাসটা সবসময় আগে থাকে। এবং যেহেতু ইলেকশন নির্বাচনটাও যেহেতু আগে হয়ে গেছে অন্যগুলোর আগে, সুতরাং এটাও অনেক বেশি ফোকাস পেয়ে গেছে। আচ্ছা, ডাকসুর যে রেজাল্ট হলো আমরা দেখলাম, সেখানে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রায় অলমোস্ট সবাই, হয়তো দু একজন বাদে অলমোস্ট সবাই, তারা বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছে। এই যে ফলাফল, এই ফলাফল কি শতভাগ সঠিক বলে মনে করেন? দেখুন, এখন আসলে একটা ইলেকশন হয়ে যাওয়ার পর, ভোট গণনা হয়ে যাওয়ার পর, ঘোষণা হয়ে যাওয়ার পর, এখন আমি মনে করি যে সঠিক না হওয়ার আমি কোনো মানে কোনো দুর্বল যুক্তিও খুঁজে পাই না। আচ্ছা, তো ফলে না, বেশ কিছু যুক্তি কিন্তু ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি ভিপি প্রার্থী জনাব আবিদ সহ অন্যরা দিয়েছেন। দেখেন, আমরা তো শুধু ডাকসু এবার ইলেকশনটা দেখি নাই, আমরা হাসিনা রহমান ইলেকশন দেখেছি, ওই সময়ের ডাকসু ইলেকশনটাও দেখেছি, এছাড়া আরও অনেকগুলো ইলেকশন দেখেছি। ফলে এবারে যে ইলেকশনটা আছে, এটা নিয়ে প্রশ্ন তোলার অর্থই হলো যে এটা স্রেফ একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি। আচ্ছা, এছাড়া আমার কাছে অন্য কিছু মনে হয় না। আপনি যাদের কথা বললেন, তাদের মাদার অর্গানাইজেশনের অনেকজন আছেন, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বলেছেন যে ত্রুটি বিচ্যুতি ছাড়া,
অলমোস্ট পুরো নির্বাচনটা ফেয়ার হয়েছে। এখন ত্রুটি বিচ্যুতি যদি এতটুকু, মানে কোন কাজ আছে যে কাজে আসলে ত্রুটি বিচ্যুতি হয়? কিছু হতেই পারে, যেমনটা আপনি আসলে সত্যি বলেছেন। জনাব সালাউদ্দিন সাহেব ওটি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তিনি ডাকসুর এই ফলাফলকে মেনেও নিয়েছেন। হ্যাঁ, অনেক অ্যাক্টিভিস্টরা তাদের অ্যাপ্রিসিয়েট করেছেন এটা। সুতরাং আমাদের মনে হয় যে এই আলোচনাগুলো একেবারেই পাস্ট। এখন নতুন আমাদের দিকে চিন্তা হওয়া দরকার। ডাকসু যারা বিজয়ী হয়ে আসলেন তাদের নিয়ে আমাদের আসলে কথা বলা উচিত, এবং যারা নির্বাচনে হেরে গেছেন তাদেরও এই বিষয়গুলো এখন ফোকাস দেওয়া উচিত। মানে তাদের নিয়ে কি কথা বলতে চান? মানে তাদের নিয়ে কথা বলাটা হলো যে অনেক কথা বলা আছে। তারা যারা বিজয়ী হইলেন তারা তো একটা ইস্তিহার দিয়েছে, তাদের কিছু কমিটমেন্ট আছে। এই কমিটমেন্টগুলো তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে, আসলে বাস্তবায়নযোগ্য কিনা, কতদিনের মধ্যে বাস্তবায়ন করতে পারবেন। কথা বলার তো এখন তো কথা বলার সময় শুরু, এখন তো। জি জি, এর আগে তো কথা বলার সময় ছিল না। আচ্ছা, সাদিক কায়েম সহ তারা যে ইশতেহার দিয়েছিলেন সেখানে তারা বলেছেন, সাংবাদিক সম্মেলনে বলেছেন যে তারা যে সকল শিক্ষার্থীরা আবাসন সংকটে ভুগছে তাদের জন্য এই সংকট দূরীকরণে কাজ করবে। আপনি কি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 40,000 শিক্ষার্থী রয়েছে সকলের জন্য ছাত্র শিবির এর পক্ষে আবাসন সংকট মোকাবেলা করা সম্ভব? দেখেন, কিছু আছে খুব শর্ট টাইম ব্যাপার, কিছু আছে খুব লং টাইমের ব্যাপার। আমার মনে হয় যে তাদের ইশতেহারে যদি এরকম থেকে থাকেন, নিঃসন্দেহে আছে, তারা এটা খুব বিচার বিশ্লেষণ করেই এগুলো ইশতেহারে যোগ করেছেন যেগুলো বাস্তবায়নযোগ্য। আচ্ছা, আমরা সাদিক কায়েমের উপর ভরসা রাখতে চাই। ভরসা রাখতে চাই এজন্য না যে তিনি শিবির করেন, আচ্ছা, আমরা ভরসা রাখতে চাই এজন্য তিনি ক্যাপাবল। আমি সাদিক কায়েম মিন ছিল সাদিক কায়েমের টিম বলতেছে, ওকে, তারা ক্যাপাবল। কেন ক্যাপাবল? আমরা দেখেছি জুলাই পরবর্তী সময়ে তারা এমন কিছু ইভেন্ট নিয়েছিলেন যে ইভেন্টগুলো কোনো পলিটিক্যাল দল নেয়নি। ওকে, সো এবং এই জিনিসগুলো যেহেতু তারা নেওয়ার সক্ষমতা রেখেছেন এবং অলরেডি বাস্তবায়ন করে দেখিয়েছেন, সুতরাং তাদের প্রতি আস্থা থাকাটাই স্বাভাবিক। আমার আস্থা থাকা স্বাভাবিক, যেরকম আস্থা রেখেছেন ডাকসুর ভোটাররা। আচ্ছা, শুধু আমি না, ডাকসুর ভোটারও আস্থা রেখেছেন তাদের উপর। আস্থা রাখার তো অনেকগুলো কারণ আছে। তারা যখন দেখেছে, কম্পেয়ার তো করেছে কে কতটুকু ক্যাপাবল। সুতরাং আমার মনে হয় যে তারা যে জিনিসগুলো বলেছেন এই জিনিস করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবেন। কিন্তু তাদের বিজয়ের পরে তাদের কোনো বিজয় মিছিল আমরা লক্ষ্য করলাম না। ইনফ্যাক্ট ছাত্র শিবির তাদের কেন্দ্রীয় প্যাডে এই ঘোষণা দিয়েছে যে কোনো বিজয় মিছিল হবে না। কি কারণ থাকতে পারে বলে আসলে আমার কাছে মনে হয় যে ব্যাপারটা অনেকটা পলিটিক্যাল মিনস হলো, এখানে যারা ডাকসুতে ইলেকশন মানে আপনার প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রত্যেককেই কিন্তু খুব রিসেন্ট সময়ে ফ্যাসিবাদী আন্দোলনের সম্মুখ সারির মানুষ। তারা ওখানে নেতৃত্ব দিয়েছেন জুলাই আন্দোলনে। তো তাদের নিজেদের মধ্যে যখন ভোটাভুটি হচ্ছে বা নিজেদের মধ্যে যখন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, তখন কাউকে না কাউকে জিততেই হবে, কেউ কেউ হেরে যাবেন, এটাই তো নিয়ম। এখন এটাকে বিপুল মাত্রায় সেলিব্রেট করে আসলে কি বোঝানো হবে আমি আসলে বুঝি না। মানে জুলাইতে আসলে যাদের সাথে নিয়ে আন্দোলন করেছি তাদেরকে এখানে পরাজয়ের কোনো কিছু নেই তো, মানে এটা আসলে বিজয় আমি জানি না, তো এটা একটা দায়িত্ব চলে গেছে ওনাদের উপর। বিষয় আপনি বলেছেন, এটা যদি সত্যি এই অনুভূতি থেকে তারা করে থাকে তাহলে নিঃসন্দেহে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমি মনে করি যে তারা এই অনুভূতি থেকে এটা করেছেন। এমনি একজন মানুষ যখন ভোটে হেরে যান, সেটা যে কেউ হোক না কেন, স্বাভাবিকভাবে তিনি একটু মানসিকভাবে ভেঙে পড়েন। এখন তার উপর যদি হই হুল্লা, উচ্ছ্বাস, আনন্দ, বিপুল বিক্রমে যেটা হয়, এটা আসলে প্রয়োজন নাই। এটা আমি তো আগেই বলেছি, ডাকসু মিন্স ভোটে উইন হওয়া না, ডাকসু হলো যে দায়িত্ব পেয়ে যাওয়া। এখন যারা ইলেকশনে হেরে গেছেন তারা দায়িত্ব থেকে অলরেডি মুক্ত, যারা জিতে গেছেন এরাই মূলত দায়িত্বের বোঝাটা কাঁধে নিয়ে আসে। এখন এনারাই হলো সবচেয়ে বেশি চাপের মধ্যে থাকবেন। তো একটা মানুষ প্রচণ্ড চাপে পড়ে গেছেন নির্বাচিত হওয়ার পর, এখন উনি এই চাপ, এই মিছিল মিটিং বিপুল আপনার হই হুল্লোড় করে তাতে কি চাপটা লাঘব হবে? হবে না তো। বরঞ্চ এইটা করে কি হবে, দ্রুতটা বাড়িয়ে দেওয়া হবে। আমি মনে করি যে এই যে পলিসিটা নিয়েছে শিবির, সেন্ট্রাল শিবির, এটা খুব একটা যুগোপযোগী। আমরা যে পরিবর্তনের সূচনা চাই, দেখতে চাই, এটা তারই একটা অংশ। সঠিক। আচ্ছা, এই যে ডাকসুতে যে ফলাফল আমরা দেখলাম, ছাত্র শিবিরও কি আসলে এমন বিজয়ের প্রত্যাশা করেছিল? আমার মনে হয় করেছিল, এবং আমরাও জানতাম যে এরকম একটা কিছু ঘটতে চলছে। এমন ম্যাসিভ একটা ভিক্টরি এটা হবে আপনারা জানতেন?
এটা খুব নর্মাল ব্যাপার ছিল আমার কাছে। কারণ আপনি দেখেন যেভাবে সোশ্যাল মিডিয়াতে ডাকসু নিয়ে কথাবার্তা হচ্ছিল, শিবিরকে নিয়ে কথাবার্তা হচ্ছিল, শিবিরের বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে বিশ্লেষণ হচ্ছিল, একই সঙ্গে অন্য প্রার্থীরও যখন বিশ্লেষণ হচ্ছিল, তখন অন্য প্রার্থীরা শিবিরের সামনে দাঁড়াইতেই পারতেছিল না। আমি যখন বললাম ঢাকা ইউনিভার্সিটি যতটুকু না একাডেমিক, মানে যতটুকু একাডেমিক ততটুকু পলিটিক্যাল, ফলে এখানকার ছাত্র যারা আছেন, ছাত্রছাত্রী যারা আছেন, তারা তো নিঃসন্দেহে এত মানে অবুঝ কেউ না যে তারা কিছুই বুঝতে পারবে না। তারা নিঃসন্দেহে আমাদের চাইতে অনেক ভালো বোঝেন, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলোও তারা বোঝেন। ফলে তারা যখন বিশ্লেষণ করেছেন, কম্পেয়ার করেছেন, তো এই কম্পেয়ারে আসলে শিবিরকে ছড়িয়ে যাওয়ার মতো কেউ কোনো সিনারি আমাদের উপহার দিতে পারে নাই। আমরা দেখেছি যে শিবিরের প্রার্থীরা যখন যাচ্ছেন তখন তাদেরকে নিয়ে সেলফি তোলার উৎসব তৈরি হচ্ছে, কথাবার্তা বলতেছেন, আগ্রহ ভরে সামনে আসতেছেন, কথাবার্তা বলতেছেন। বিপরীত দিকের প্রার্থীর ক্ষেত্রেও কিছু নেগেটিভ সিনারি আমাদের কাছে চলে আসছে। ফলে এগুলো তো আসলে প্রমাণ করে দেয়। এটা হলো এক। 2 নম্বর হলো, দেখেন আমি শুরুতে যেটা বলেছি, ছাত্র শিবিরের ক্যাপাবল কতটুকু তারা তো গত 1 বছরে দেখিয়েছে। আর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কিন্তু এর ধারে কাছে যেতে পারে নাই। তারা একেবারেই পুরাতন যে সিলসিলার রাজনীতিগুলো, এগুলো সামনে নিয়ে আসছে, সামনে নিয়ে এসে মুভ করতে চাইছে। ইভেন যে ট্রমা থেকে আপনার ছাত্রছাত্রীরা বা আমরা বেঁচে গেছি হলো গত 5ই আগস্টে, এই ট্রমাটাই ফেরত নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আপনি আপনার ধরুন রাজাকার বলা, পাকিস্তানপন্থী বলা, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া, এগুলো তো আওয়ামী লীগের বয়ান, এগুলো তো ফেসিবাদের বয়ান। আপনি স্বাভাবিকভাবে যখন জামাত ইসলামকে ঘায়েল করার তো বা শিবিরকে ঘায়েল করার তো আরও অনেকগুলো জিনিস আছে, আপনি সেগুলো নিয়ে কথা বলেন। কিন্তু রিসেন্ট যে জিনিসগুলো নিয়ে একটা স্বৈরাচারী সরকারকে পালাইতে হলো, ওই একই জিনিসগুলো যখন আপনি ফেরত নিয়ে আসতে চান, তখন স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীরা তো এটার ভালোভাবে নেবে না। আসলে ভালোভাবে যে নেয় নাই এটা তো আমরা প্রমাণ পাইলাম। এই যে ভালোভাবে যে নিচ্ছে না, এই জিনিসগুলো কিন্তু আমরা ইলেকশনের আগেই আজ করতে পারছি। ফলে আমাদের কাছে ক্যাম্পকে যখন পাকিস্তানপন্থী বলা হলো, তখনই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এটিকে, আমি বলবো যে তাদের ক্ষেত্রে একটু ব্যাকফায়ার করেছে, এবং সাধারণ শিক্ষার্থীরা সাদিক ক্যাম্পকে আরও মনে প্রাণে হয়তো তারা, শুধু তাই না, পাকিস্তানপন্থী না, দেখেন তাদের আপনার ঢাকা ইউনিভার্সিটির হলের বাস্তবতাগুলো, যারা ক্যাম্পাসে থাকতে চায়, এটা মোটামুটি ইউনিভার্সিটির ছাত্রের বাইরে বহু লোক জানে। সেখানে হলে থাকতে হলে ছাত্রলীগ করতে হয় বাধ্য, তাদের জোর করে মিছিলে নিয়ে যাওয়া হয়, তাদেরকে টর্চার করা হয়। এই জিনিসগুলো তো খুবই কমন ইস্যু, এটা তো সবাই জানে। এখন এই পুরানো কিছু স্মৃতি, পুরানো কিছু সিনারি দিয়ে তাদেরকে যখন আওয়ামী লীগ ছাত্রলীগ বানিয়ে দেওয়া হচ্ছে, সাদেক কায়ুম ফরহাদকে যখন ছাত্রলীগ বানিয়ে দেওয়া হচ্ছে, মানে এর চাইতে কি বলবো, হাস্যকর, এর চাইতে ইলজিক্যাল কোনো কিছু আর হতেই পারে না। আপনি একই সঙ্গে তাদেরকে বলতেছেন ছাত্রলীগ, আবার একই সঙ্গে বলতেছেন তাদের দেওয়া, তাদের লক্ষ্য দিয়ে, মানে তারা আন্দোলনের সময় তাদের কি পরিমাণ সাপোর্ট দিয়েছে এগুলো বলতেছেন। হোয়াট ইজ দিস? একটা লোক একই সঙ্গে আপনার ছাত্রলীগও করবে, আবার একই সঙ্গে আন্দোলনও পরিচালনা করবে, আন্দোলনের যারা ছিল তাদেরকে শেল্টার দেবে, বিভিন্ন মিডিয়ায় আন্দোলনের যে ইয়াগুলো আছে, দাবিগুলো আছে, এগুলো পৌঁছে দেবে, জীবনের রিস্ক নিয়ে পৌঁছে দেবে। এটা কি ভাই? সারা দেশের মানুষদেরকে আন্দোলনে নামাবে? মানে আমরা তো পাগল না? এই তো আপনি একটা বাচ্চার কাছে যান না, এই বাচ্চাটাও দেখেন আপনি আপনার এই চিন্তাগুলোকে কিভাবে খারিজ করে। তো আপনি ইলেকশনের আগে যখন এই জিনিসগুলো নিয়ে মুভ করা শুরু করছেন, আপনার প্রয়োজন ছিল ছাত্রবান্ধব কর্মসূচি নেওয়া, তা না নিয়ে আপনি এমন জিনিস নিয়েছেন যেটা আপনার নেওয়া উচিতই না, উচিত না, বরং এগুলো নিলে উল্টা ব্যাকফায়ার করবে, আপনি সেগুলো নিয়ে মুভ করেছেন। তো ফলে ব্যাকফায়ার করছে। মানে আপনি 2 আর 2 যোগ করলে তো 5 মিলাইতে পারবেন না, এ তো 4ই হবে। তো ঢাবির ফলাফল 2 আর 2 4 হয়েছে, এটা আকাশ থেকে পড়ার মতো কোনো ব্যাপার না। এবং 2-2 পাশাপাশি বসিয়ে শিক্ষার্থীরা কিন্তু 2-2-কে 22 বানিয়ে ফেলেছে। আচ্ছা, 22 বানিয়ে ফেলেছে, মানে এটা আসলে অনেক বড় কিছু না, এটা খুবই একটা কমন ব্যাপার। আচ্ছা মোহাম্মদ ভাই, আপনি কি মনে করেন যে ডাকসুর এই ফলাফলের কারণে কেন্দ্রীয় শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাব কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাব কি ছাড়িয়ে যাবে? এটা তো খুবই একটা জটিল প্রশ্ন। এই ব্যাপারগুলো আসলে আমরা খুব ভালো বলতে পারবো না। এগুলো হয়তো সংশ্লিষ্ট জায়গায় যারা আছেন, আপনি যদি তাদের প্রশ্নগুলো করেন তাহলে সবচেয়ে বেশি উত্তর পাবেন। মানে আপনার কি মনে হয়? আসলে আমার মনে হয় হলো
ঢাকা ইউনিভার্সিটি এখন একটা পাইনিয়র হয়ে গেছে। এই ইউনিভার্সিটিগুলোকে ফলো করবে অন্যান্য ইউনিভার্সিটি এবং প্রতিষ্ঠানগুলো। ঢাকা ইউনিভার্সিটির যে তরিকা অবলম্বন করে ছাত্র শিবির এই ইয়াটা পার হলো, আপনার এই সিজনটা পার হলো, এই একই তরিকা অন্যান্য ইউনিভার্সিটি কিংবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফলো করতে পারেন। আচ্ছা, এইটা আমি মনে করি শিবিরের জন্য একটা পজিটিভ ইমেজ বিল্ড আপ করবে। আচ্ছা, এবং একই সঙ্গে আগামী যে ইলেকশনগুলো হবে, আগামী বিভিন্ন ছাত্র সংসদ যে ইলেকশনগুলো হবে, এগুলোতে ডাকসুর একটা দৃশ্যমান প্রভাব আমরা দেখব। তো ফলে সেন্ট্রাল শিবিরে কী হবে এটা চাইতে আমার কাছে গুরুত্বপূর্ণ ওভারঅল পুরো বাংলাদেশের শিবির এই ডাকসুকে নিয়ে কী চিন্তা করবে সেটা নিয়ে। আর আমি মনে করি যে এটা ভালো একটা শিবির ফিডব্যাক পাবে গোটা দেশ থেকেই। সবাইকে ধারণ করে যে এগিয়ে চলার যে তরিকাটা ডাকসু এবং সাদিক কায়েমের টিম দেখিয়ে দিয়েছে, হ্যাঁ, তো এইটা অন্য জায়গায় ফলো করলে শিবির আরও বেশি জনপ্রিয় সংগঠনে ছাত্রদের কাছাকাছি আরো চলে যাবে, আরো বেশি জনপ্রিয়। আচ্ছা, আপনি কি মনে করেন না যে অন্যান্য ছাত্র সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি বা শীর্ষ পদে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকে, ছাত্র শিবিরের শীর্ষ পদেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পদায়ন করা বা নেতৃত্ব দেওয়া উচিত বলে মনে করেন না? এক একটা সংগঠনের এক এক রকম বৈশিষ্ট্য আছে। আমরা ধরুন অন্য একটা সংগঠনের যে নেতৃত্ব বাছাইয়ের পদ্ধতি, এটা আর একটা সংগঠনের উপর চাপিয়ে দিতে পারি না। তারা হয়তো ভিন্ন স্টাইলে করে, ফলে সেখানে যেহেতু স্টাইলটা ভিন্ন, সুতরাং এটা আমরা যদি একসঙ্গে মেলাই তাহলে এটা মনে হয় যে আমাদের জন্য ঠিক হবে না, ইনসাফ হবে না আর কি। আমার মনে হয় যে প্রত্যেক সংগঠন নির্দিষ্ট কিছু তরিকা আছে, নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে, সেই অনুযায়ী তারা তাদের কেন্দ্রীয় দায়িত্বশীল নির্বাচন করেন এবং সেভাবেই চলতেছে। এক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এগুলো আমার কাছে ফ্যাক্ট না। আচ্ছা আচ্ছা, এই ডাকসুর ইলেকশনের যে ফলাফল আমরা দেখলাম, ছাত্র শিবির সমর্থিত প্যানেল এখানে ভূমিধস বিজয় লাভ করেছে। এই ফলাফল কি আমাদের আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে? অবভিয়াসলি মাস্ট বি ফেলবে। আচ্ছা, আমি তো যে কিছুক্ষণ আগে বললাম, এইরকম আগ্রহ উদ্দীপনা জাস্ট গত বছরের 4 আগস্ট ছিল, সারা রাত লোকজন জেগেছিল। তো গতকাল রাতে কি হয়েছে? লোকজন জেগেই ছিল। তো ডাকসুতে কি হচ্ছে? তো যে ইলেকশনের জন্য পুরো রাত জাগে দেশবাসী, কোটি কোটি মানুষ, এটা জাতীয় ইলেকশনে প্রভাব ফেলবে না? অবশ্যই ফেলবে। আচ্ছা, এবং আমি মনে করি যে ছাত্র শিবির এটাকে ক্যাশ করে কিংবা জামাত এটাকে ক্যাশ করে তাদের ইলেকশনের নতুন ফর্মুলা তৈরি করবে এবং এটাকে ক্যাশ করে ফেলবে। আচ্ছা, আমার বিশ্বাস, যতটুকু আমি বুঝি আর কি। আচ্ছা, সাদিক কায়েম গত 5 আগস্ট পরবর্তী যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের উপদেষ্টা না হয়ে আজকের ডাকসুর ভিপি হলেন। আপনি কোনটাকে প্রেফার করছেন? উপদেষ্টা হলে ভালো হতো নাকি ডাকসুর ভিপি হয়ে তিনি ভালো করছেন? দেখেন, বাটারফ্লাইয়ের মডেল এটার মতো হয়ে গেল। আসলে এটা বলাটা খুব কঠিন, কারণ উনি উপদেষ্টা হয়ে তারপর কি করতেন এটা আমরা জানি না। আচ্ছা, উনি আসলে আলোচিত থাকতেন নাকি সমালোচিত হইতেন এটা আমরা জানি না। কিন্তু আমাদের সামনে যেটা দৃশ্যমান আমরা সেটা বলতে পারি যে উনি ইদানিং গত দিনের আগ পর্যন্ত, ইলেকশনের আগের দিন পর্যন্ত উনি একজন শিবিরের লিডার ছিলেন। কিন্তু এরপর থেকে উনি কি হয়ে গেছেন? সকল ছাত্রের লিডার হয়ে গেছেন, সকল ছাত্রছাত্রীর লিডার হয়ে গেছেন। তো উনি এই শিবির থেকে বের হয়ে এসে ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় সকল ছাত্রছাত্রীদের লিডার হয়ে যাওয়া, এটা আমি মনে করি পক্ষান্তরে বাংলাদেশের ছাত্রছাত্রীদের একজন লিডার হয়ে গেছেন উনি। তো এই ফিগারটা কম না। একজন ক্যাবিনেট মন্ত্রী কিংবা একজন উপদেষ্টার চাইতে এটাকে আমি খুব ছোট করে দেখি না, বরঞ্চ এটাকে আমি অনেক বড় করে দেখি। কারণ এখান থেকে যে পরিমাণ কাজ করা সম্ভব, যে পরিমাণ প্রভাব রাখা সম্ভব, আপনার যেভাবে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখা সম্ভব, সেটা হয়তো ওখান থেকেও সম্ভব না। আচ্ছা আচ্ছা, জনাব মাহমুদুল হাসান, আমরা আমাদের আজকের পডকাস্টটি একটু শেষ করতে চাই। আমি সর্বশেষ যে নির্বাচিত প্যানেল, সেই প্যানেলের উদ্দেশ্যে আপনার যদি কোনো মেসেজ থাকে সেটি শুনতে চাই, এবং এরই মধ্য দিয়ে আমরা আমাদের আজকের গল্পটা শেষ করব। আসলে আমি আমার প্রত্যাশার জায়গাটা বলতে পারি, কোনো মেসেজ না। মেসেজ তো ওনারা অলরেডি অনেক পেয়েছেন, নতুন করে মেসেজ দেওয়া এটা একটা কেমন হয়ে যায়। আমার প্রত্যাশার জায়গা হলো তারা ইলেকশনের আগে যে পদ্ধতিগুলো,
যে তরিকাগুলো অবলম্বন করেছেন, যে কলাকৌশলগুলো অবলম্বন করেছেন, আমি আশা রাখি যে তারা এভাবেই চলবেন, এগুলো নিয়ে চলবেন। তার মধ্যে অন্যতম হলো যে ওনাদের যে সবাইকে নিয়ে চলার যে ব্যাপারটা, ইনক্লুসিভনেস, এই জিনিসটা যেটা করেছেন, আমি চাই এটা ধারাবাহিকতা এখানেও থাকুক এবং পুরো দেশে এটাকে ফলো করা হোক। ঢাকা ইউনিভার্সিটি এমন একটা জায়গা, সেখানে আপনি কোনো জিনিস কাউকে চাপিয়ে দিতে পারেন না। তো এখানে কোনো কিছু চাপিয়ে দিলে এটা ব্যাকফায়ার করবে। যে বোনটা আমার পর্দা করে, তার থেকে আপনি পর্দা কেড়ে নিতে পারেন না, হিজাব কেড়ে নিতে পারেন না। আর যে বোনটা আমার হিজাব পরেন না, তারও আপনি জোর করে হিজাব পরাইতে বাধ্য করতে পারেন না। আমার যে অমুসলিম ভাইটা তার রীতিনীতি চর্চা করতে চান, তিনি তার মতো করে করতে পারেন। যেমন যে মুসলিম ধর্মভীরু ভাইটা কোরআন তেলাওয়াত করতে চান বটতলায়, তাকেও সেই সুযোগটা দেওয়া। এরপর নানান চিন্তাধারার লোকজন ওখানে থাকবে, নানান আদর্শিক লোকজন ওখানে থাকবে, তাদের আদর্শগুলোকে তাদের মতো করে প্রচার করতে দেওয়া। ইভেন যদি বকাবকি শুনতে হয়, গালিগালাজও শুনতে হয়, এগুলো হজম করে ফেলা। মানে আপনার একজন অভিভাবক হলে, যেমন আমার বাবা, আমি যখন বাবার সাথে অভিমান করি, রাগ করি, ক্ষোভ দেখাই, এগুলো হজম করে যান। একজন মানে পিতৃত্বের ভূমিকা পালন করা, এটা আমার প্রত্যাশা থাকবে যে ডাকসুতে যারা নির্বাচিত হইলেন তারা এই জিনিসগুলো করে যাবেন। তাহলে আমরা আগামীর যে একটা নতুন একটা বাংলাদেশ দেখতে চাই, একটা সহনশীলতার বাংলাদেশ দেখতে চাই, একসঙ্গে চলার যে একটা বাংলাদেশ দেখতে চাই, আমি মনে করি যে এর মধ্য দিয়ে এটা অনেক দূর এগিয়ে যাবে। এটা হলো ডাকসুর কাছ থেকে আমার প্রত্যাশা, একজন ব্যক্তি হিসাবে বা একজন ডাকসুর দর্শক হিসাবে এটা আমার একটা প্রত্যাশা থাকবে। একজন সচেতন নাগরিক হিসেবে আপনি এই প্রত্যাশাটি করছেন। অনেক ধন্যবাদ জনাব মাহমুদুল হাসান, আপনি ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, ভালো লাগলো। ভিতরে অনেকগুলো কথা ছিল, সেগুলো প্রকাশ হয়ে গেল। আশা করি আমাদের আবারও কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আমরা অনেক বেশি প্রীত আপনার মতো একজন গুণী মানুষকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন জনাব মাহমুদুল হাসান, যিনি গার্ডিয়ান পাবলিকেশনসের এমডির দায়িত্ব পালন করছেন এবং একই সাথে আমাদের বাংলাদেশের রাজনীতির একজন ক্রিটিক, একজন সমালোচক, যিনি নানামাত্রিক দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে ছাত্র রাজনীতিকে সমালোচনা করে থাকেন। সেই সাথে তিনি ছাত্র শিবিরের রাজনীতির অভিজ্ঞতার আলোকে ছাত্র শিবিরের বর্তমান কার্যক্রমকেও বিভিন্নভাবে মূল্যায়ন করে থাকেন। আমরা এমন বিভিন্ন গুণী ব্যক্তির কাছে সমসাময়িক নানা বিষয়ে আপনাদের সামনে গল্প করব, আপনাদের সামনে গল্পগুলো উপস্থাপন করব। আমাদের গল্পগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে, আমাদের প্রতিটি পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।